What's the name? Frau Xavier. Frau Xavier. গতকাল পোখারা থেকে আসার পরে আমি আমার আগের হোটেলেই উঠি, বাট আজকে শেষ দিন হিসেবে আমার এজেন্সি ঘুরিং ফিরিং থেকে আমার হোটেলটা চেঞ্জ করে বেশ ভালো একটা হোটেলে নিয়ে যায়। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল অপসরা বুটিক, যেটা হচ্ছে ক্লাব XD এর একেবারে পাশে। হোটেলে ঢুকেই চেক ইন করে আমি বের হয়ে যাই ঘুরতে। তবে আজকে ট্যুর পার্টনার হিসেবে আমার আগের নেপালের গাইডটা নেই, এবার আমার পুরো ট্রাভেলে আছে আমার ওই পূজার ফ্রেন্ড বিবেক। বিবেক মূলত একটা অর্গানাইজেশন নিয়ে কাজ করে, আর আমি আগামীকাল চলে যাব শুনে সে আজ পুরো দিন আমাকে সময় দিতে রাজি হয়েছে। যদিও আজকে 11টা পর্যন্ত লকডাউন, সো আমরা যেহেতু খুব সকালবেলা বের হয়ে গেছি, সো 11টা পর্যন্ত আমরা ঘুরতে পারবো। এর আগে নাস্তার পর্বটা সেরে নেই। এটা হচ্ছে বিবেকদের এরিয়াতে একটা লোকাল দোকান, ওনারা খুব ভালো চাউমিন বানায় এবং ঘরোয়া পরিবেশে সেগুলো সার্ভ করে থাকে। সকাল সকাল চাউমিন সাথে স্পেশাল একটা সালাদ, খুব ভালো লাগছিল। নাস্তা করার পরে আমি পাশে একটি ক্লিনিকে আসি। মূলত আমি দেশে থাকতে একটু পায়ে ইনজিউর্ড হয়েছিলাম এবং সেটার ব্যথা যাচ্ছিল না, যার কারণে বিবেক আমাকে এই ক্লিনিকে নিয়ে আসে। ক্লিনিকে মূলত আনার জন্য এই ভাইকে বিবেক দিয়ে দেয়। এনাদের এক একজনের ব্যবহার মাশাআল্লাহ এত ভালো ছিল আর এত ফ্রেন্ডলি ছিল। কোন দিক দিয়ে আমার ট্রিটমেন্ট করেছে, কোন দিক দিয়ে ব্যথা সেরেছে আমি আসলে বুঝতেই পারিনি। ট্রিটমেন্ট শেষে তাদের ছোট্ট একটা ট্রেডিশনাল খাবার খেতে দেয়। এটা মূলত একটা চিরা ভাজা, চিরা, চানাচুর এবং সাথে দুই একটা আরও আইটেম ছিল। মাত্র যে ক্লিনিকটা কথা বললাম এটা মূলত ললিতপুর মেট্রোপলিটন সিটি অফিসের একটা পার্ট। এই অফিসেই মূলত বিভিন্ন রকমের সাপোর্ট দেওয়া হয়ে থাকে, তার মধ্যে মেডিকেল সাপোর্ট একটা। বিবেক ভিতর মিটিং করছিল আর আমি বাইরে বসে বসে এই চিরা ভাজা খেয়ে খেয়ে ওয়েট করছিলাম। নাস্তা করে আমরা বের হয়ে যাই ঘুরতে। এই সময় বিবেকের আরেকজন ফ্রেন্ডের সাথে দেখা হয়। উনি মূলত একজন জার্নালিস্ট এবং তিনি আমাদেরকে এখান থেকে পাঠান দরবার স্কোয়ারের দিকে নিয়ে যাবেন। Finally we got some lift, bro. এখন যেহেতু লকডাউন শুরু হয়ে গেছে আর সবাই এখন মুভমেন্ট করতে পারছে না, এবং তিনি যেহেতু জার্নালিস্ট, সো উনি ছাড়া আসলে আমাদের এখন আর গতি নেই। There will be like walking. ওই ভাইকে বিদায় জানিয়ে আমরা এবার ঘুরতে বের হয়ে যাই, এবং এবার আমরা মূলত একেবারে পাঠান দরবার স্কোয়ারের দিকে যাব না, এর আশেপাশে যে অলিগলি এবং এরিয়াটা আছে সেই এরিয়া ঘুরে দেখব। যেহেতু বিবেক এই এরিয়ারই ছেলে, তাই উনি খুব ভালোভাবে জানে এখানকার আশেপাশে সবগুলো অলিগলি। এই যে দেখেন, প্রতিটা ঘরের সামনে এরকম পুজোর জায়গা আছে, যেটা তারা তাদের ঘরের মঙ্গলের জন্য মূলত করে থাকেন। একটু একটু আগাচ্ছিলাম আর বিবেক আমাকে প্রতিটা জায়গার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল। Jambura, right? Do you get this kind of, what do you call this? In Nepali we call it bogate. We call it jambura. Let's take the final try here. এরপর একটা গলি ধরে আমরা সামনের দিকে আগাতে থাকি। বিবেক ট্রাই করছিল এখানকার যে কুমারী আছেন সেই কুমারীর সাথে আজকে আমাকে দেখা করিয়ে দেওয়ার জন্য। ওই গলি থেকে বের হওয়ার পরে সামনে আরেকটা সুন্দর গলি পড়ে। এখানে দেখলাম প্রতিটা বিল্ডিং সুন্দর করে কাজ করা। আমি যতই সামনের দিকে যাচ্ছিলাম সুন্দর সুন্দর স্ট্রাকচারের অনেক ভালো কিছু মন্দির দেখতে পাচ্ছিলাম। That could be more fun. আপনাদের হয়তো অনেকে নেপালে 2015 সালে ভূমিকম্পের কথা মনে আছে। এখানে অর্থাৎ পাটানে অনেক বিল্ডিং তখন ভূমিকম্পের সময় ভেঙে পড়ে। এই যে বিল্ডিংটা দেখছেন বা স্থাপনাটা দেখছেন, এটাও তাদের মধ্যে একটা। তার পাশে আরেকটা স্থাপনা। হাঁটতে হাঁটতে আমরা মূল পাঠান দরবার স্কোয়ারের কাছাকাছি চলে আসি। আমরা এদিকে না দাঁড়িয়ে এর পাশে আরেকটা গলি আছে, সেই গলি ধরে সামনের দিকে এগিয়ে যাব। ইউজুয়ালি এই দরবার স্কোয়ারে অনেক পর্যটক থাকে, বাট আজকে যেহেতু লকডাউন চলছে তাই খুব একটা পর্যটক এখানে চোখে পড়ছিল না। পাঠান দরবার স্কোয়ারের এই জায়গাটাতে রামায়ণ এবং মহাভারত যে আর্ট করা আছে বা এখানে খোদাই করা আছে, সেটা বিবেক আমাকে বুঝিয়ে দিচ্ছিলেন। অনেকের কাছে মনে হতে পারে এগুলো হয়তো কাঠের তৈরি, বাট এগুলো একটাও কাঠের তৈরি না, এগুলো সবগুলো পাথরের তৈরি, এবং এজন্য এগুলো কখনো ড্যামেজ হয় না। এখানে আসলে অনেকে একটা জিনিস মিস করেন, সেটা হচ্ছে এখানকার যে রামায়ণ এবং মহাভারত লেখা আছে, অনেকে এগুলো হয়তো দেখেন না। আপনি যদি একটু ক্লোজলি লক্ষ্য করেন এই জায়গাটাতে, এখানে দেখতে পারবেন পুরোটার মধ্যে হচ্ছে রামায়ণ, মহাভারত, হিন্দু ধর্মের যে শাস্ত্রগুলো সেগুলো এখানে সুন্দর করে খোদাই করে লেখা আছে। এর আগে যখন পাঠান দরবার স্কোয়ারে এসেছিলাম তখন আমি এই স্ট্রাকচারটা এবং এর ডিটেলসটা আমি মিস করেছিলাম, বাট এবার বিবেক আমাকে খুব সুন্দর করে ডিটেলসগুলো বুঝিয়ে দিয়েছে।
পাঠান দরবার স্কোয়ার থেকে বের হয়ে আমরা একটা গলি ধরে সামনের দিকে আগাতে থাকি। এই গলিগুলো দেখে আমার পুরান ঢাকার কথা মনে হচ্ছিল আমি এই নেপালের বুকে এক টুকরো পুরান ঢাকার ভিতরে চলে এসেছি। এত অলিগলি, এত বাড়িঘর, একেবারে পুরান ঢাকার একটা ফিল পাচ্ছিলাম। এই গেটটা দেখেন কত সুন্দর করে রং করা। আমরা ফাইনালি চলে আসি কুমারীর বাড়িতে। পাশে একটা ঘরের ভেতর আমরা ঢুকি। এই ঘরের মাঝখানে একটা কুয়া আছে, যে কুয়াটা মূলত এখন ইউজ করা হয় না, বাট অনেক আগে ইউজ করা হতো পানির জন্য। ভেতরে একটু একটু পানিও দেখা যাচ্ছিল। বিবেক এই সময় তার আরেক বন্ধুকে পায়। আমরা তিনজন মিলে এবার আগাচ্ছিলাম কুমারীর ঘরের দিকে। এই হচ্ছে কুমারীর ঘর বা ওনাদের যে লিভিং গড উনি থাকেন। দেখি আজকে তার সাথে দেখা করা যায় কিনা, কেননা তার সাথে দেখা করা আসলে খুব লাকের একটা ব্যাপার। ভেতরটা খুব সুন্দর, পূজা বা মন্দিরের মতো করে এখানে ডেকোরেট করা, ভালোই লাগছিল। আনফর্চুনেটলি কুমারী সেদিন কি যেন একটা কাজে ব্যস্ত ছিল এবং বের হতে পারছিল না, তাই তার সাথে সেদিন আমার আর দেখা করা হয়নি। আমরা বের হয়ে যাই, বের হয়ে একটু অলিগলি ধরে আমাদের সামনে আরেকটা ডেস্টিনেশনের দিকে আমরা যাব। আর যাওয়ার পথে গলিগুলো এতটাই ন্যারো ছিল আর এতটা অন্ধকার ছিল, সূর্যের আলো তো দেখতে পাচ্ছিলাম না, বাট কোনো রকম দেখে দেখে পা বাড়াতে হচ্ছিল। কোন দিক দিয়ে আসলে ঢুকছি, কোন দিক দিয়ে আসলে বের হচ্ছি, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এতক্ষণ ধরে আমরা যে গলি দিয়ে হাঁটছিলাম সেগুলো মূলত ঘরের ভেতরে থাকা গলি। এবার আমরা মূলত রাস্তার গলিতে আসছি এবং এখান থেকে আমরা পাঠান দরবার স্কোয়ারের দিকে একটু যাবো ব্রেক নেওয়ার জন্যে। এবং এখান থেকে আমরা আরেকটা মন্দিরের দিকে যাব। এই মন্দিরটা খুব একটা টুরিস্ট যায় না, বাট আমরা আজকে এটা একটু এক্সপ্লোর করে দেখার ট্রাই করব। এই টেম্পলটাকে তারা বলে থাকেন গোল্ডেন টেম্পল। আর এখানকার প্রতিটা স্ট্রাকচারই ছিল খুবই অ্যান্টিক। পুরো কাঠমান্ডুতে দেখা সবচেয়ে সুন্দর টেম্পলের কথা যদি বলি তাহলে আমি বলবো এই গোল্ডেন টেম্পলটার কথা। তবে এটাও 2015 সালে ভূমিকম্পেতে অনেক ক্ষতিগ্রস্ত হয়, যার সংরক্ষণের কাজ এখনো চলছে। 2015 সালে ভূমিকম্পের ফলে যেরকম ধ্বংস হয়েছিল, এই গোল্ডেন টেম্পলটাও সেরকম ক্ষতিগ্রস্ত হয়। সো এখন আপনারা যদি এখানে আসেন তাহলে দেখতে পারবেন এটার কনস্ট্রাকশন কাজ এখনও চলতেছে, যেগুলো কিনা ভূমিকম্পের কারণে হয়েছিল। এই টেম্পলটা মূলত বৌদ্ধ ধর্মের এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্মীয় অ্যাক্টিভিটি তাদের এখানে হয়ে থাকে। আর পুরো মন্দিরটা মূলত দেখাশোনা করেন এখানকার স্থানীয় লোকজন এবং প্রিস্টরা। এই মন্দিরে যতজন প্রিস্ট আছেন তাদের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছেন এই প্রিস্ট বা এই বাচ্চাটা। এখানে এটার বিস্তারিত ইতিহাস লিখে আছে, বাট আনফর্চুনেটলি আমি এই ভাষা পড়তে জানি না, তাই খুব একটা বিস্তারিত জানতেও পারিনি সেখানে। আমরা এখন যে জায়গাটাতে আছি এটাকে বলা গোল্ডেন টেম্পল। অ্যান্ড এই গোল্ডেন টেম্পলটা শুধুমাত্র হিন্দুদের বা বৌদ্ধদের জন্য না, এটা হিন্দু এবং বৌদ্ধ ধর্ম দুই ধর্মের মানুষজনই এটা ইউজ করে থাকেন এবং দুই ধর্মের মানুষজনের উপাসনার জায়গা হিসাবে এটাকে কাউন্ট করা হয়। মন্দিরের এক একটা কর্নারের চেয়ে এক একটা কর্নার সুন্দর ছিল, দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছিল এবং ভাবছিলাম কত টাকা খরচ করে আসলে মন্দিরটা বানিয়েছে। গোল্ডেন টেম্পল থেকে বের হয়ে আমরা একটা মন্দিরে যাই। এই মন্দিরটা খুব একটা মানুষ আসে না, বাট জায়গাটা ইন্টারেস্টিং ছিল, পাশে একটা লেকও ছিল। সো আমরা এখানে একটু ঢু মেরে তারপরে বের হয়ে আসি। বিকাল হয়ে যাচ্ছে, আমাদের একটু ব্রেক দরকার, তাই আমরা সোজা চলে আসি পাঠান দরবার স্কোয়ারের কাছে। এখানে বিবেকদের খুব পরিচিত একটা রেস্টুরেন্ট আছে, তারা এখানকার নাকি কফিটা বেশ পছন্দ করে। সো আমরা উঠে যাই কফি খাওয়ার জন্য।
জায়গাটা সুন্দর, ওনাদের রুফটপ থেকে দরবার স্কোয়ারে খুব ভালো একটা আমি ভিউ পাচ্ছিলাম। আকাশে তখন মেঘ জমতে শুরু করেছে, বৃষ্টি হবে হবে এরকম একটা ভাব। বিবেক ও তার ফ্রেন্ডের জন্য আমেরিকানো আর আমার জন্য একটা কোল্ড কফি অর্ডার করে আমরা নেচারটা এনজয় করতে থাকি। কপাল খারাপ, 10 মিনিটের মধ্যে ঝুপ করে বৃষ্টি নামা শুরু হলো। আমরা আটকে গেলাম, আর কোথাও বের হতে পারছিলাম না। কফি শপ থেকে নেমে বিবেকের একটা ফ্রেন্ডের থেকে বিবেক বাইক নিয়ে নেয়। এবার এখান থেকে আমরা যাব আরেকটা ডেস্টিনেশনে। এই ডেস্টিনেশনটা নাকি অনেক সুন্দর, তাই বিবেক এটা আমাকে মিস করাতে চায় না। বৃষ্টি তখন খুব একটা পড়ছিল না, গুড়ি গুড়ি পড়ছিল। to see the cheetah. Let's go one. What? Go to see the cheetah. বাট আমাদের হাতে সময় ছিল না, তাই আমরা বের হয়ে যাই। রাস্তায় খুব একটা মানুষজন ছিল না, কেননা তখনও লকডাউন শেষ হবে হবে এরকম একটা অবস্থা। লকডাউনের কারণে মানুষজন এখনো ঘরে ঘরে, সো বের হওয়া তখনও শুরু হয়নি। নেপালকে, স্পেশালি কাঠমান্ডু সিটিকে নেওয়ারিদের কালচার হিসেবে 4টা বিভিন্ন ভাগে ভাগ করা হয়। এই 4টা ভাগ হচ্ছে ললিতপুর, ভক্তপুর, কান্তিপুর এবং কৃতিপুর। আমরা আজকে যে জায়গাটাতে যাচ্ছি এটাই হচ্ছে মূলত কৃতিপুর। যাওয়ার পথে দূরে সুন্দর পাহাড় আর নদীর ভিউ আমরা দেখতে দেখতে আগাচ্ছিলাম। Wonderful river. This is only the exit of Bagmati. মাঝে একটা ব্রিজের কাছে এসে বিবেক ব্রেক করে। এই জায়গাটা থেকে নদীর খুব ভালো একটা ভিউ আমরা দেখতে পাচ্ছিলাম, আর এত স্রোত ছিল যে বলার বাইরে। নিজের কথাও নিজেরা শুনতে পাচ্ছিলাম না। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে নদীর দুই পাশে পাহাড়ের মধ্যে কবুতরের বাসা। বছরের পর বছর তারা এখানে ন্যাচারালি বড় হচ্ছে, বাস করছে। এর গর্জন এতটাই বেশি থাকে যে উপরে পাশ থেকে কেউ কথা বললে সেটা অনেক সময় শোনাও যায় না। ললিতপুরে বা কাঠমান্ডুর পাশ দিয়ে আপনি যে বাগমাতি রিভারটা দেখতে পারবেন, সেটারই এক্সিট পয়েন্টটা হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন কৃতিপুরে এসে। নদীর পানি আমি একটু ক্লোজলি দেখার ট্রাই করছিলাম। এখানেও দেখলাম সেম অবস্থা আমাদের দেশের মতো, ময়লা থেকে এই নদীটা রক্ষা পায়নি। বাগমাতি নদীর এক্সিট পয়েন্টটা দেখার পরে আমরা আবার চলা শুরু করি কৃতিপুরের দিকে। It is like Kritipur is a city. এখান থেকে অর্থাৎ রাস্তা থেকে কাঠমান্ডু সিটির অনেক সুন্দর একটা ভিউ আমি দেখতে পাচ্ছিলাম। বৃষ্টি হয়েছে, রাস্তা ভেজা, তাই বিবেক খুব সাবধানে গাড়ি চালাচ্ছিল। আসলে নেপালের এরকম পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, তা আবার বৃষ্টির পরে সাবধানে গাড়ি চালানো ছাড়া আসলে কোনো উপায় নেই। ত্রিভুবন ইউনিভার্সিটি গেট দিয়ে আমরা ঢুকে পড়ি ভেতরের দিকে। এই জায়গাটা খুবই সুন্দর এবং গোছানো ছিল। ত্রিভুবন ইউনিভার্সিটি থেকে একটু ভেতরের সামনের দিকে আসার পরে আমরা দেখতে পাচ্ছিলাম এই যে কৃতিপুর। মূলত এই যে সিটি বা এই যে পাড়ার মতো একটা অংশ বা পাহাড়ের মতো অংশ, এটাই হচ্ছে মূলত কৃতিপুর। কৃতিপুরে বেশ ফেমাস একটা টেম্পল আছে, আমরা এখন যাব সেই টেম্পলটার দিকে। অনেক উঁচু ভ্যালির মতো অংশ, সো খুব জোরে আমাদেরকে এখানে বাইক চালাতে হচ্ছিল যেন G-ফোর্সের অপোজিটে আমরা খুব ভালোভাবে উঠতে পারি। আর পুরোটা রাস্তা ছিল একেবারে খাড়া, ভাবতেও অবাক লাগে এত খাড়া রাস্তা মানুষ কিভাবে উঠে আর কিভাবে এখানে থাকে, চিন্তা করতে পারছিলাম না। আমরা কৃতিপুর সিটির একেবারে শেষ পর্যায়ে একটা টেম্পলের কাছে আসি। এখান থেকে কাঠমান্ডু সিটির অনেক ভালো ভিউ দেখা যায়, যেটা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। সামনে দুটো সুন্দর হাতির স্ট্রাকচার, এখানে অনেক টুরিস্টও ছিল, প্লাস এলাকার লোকজনও ছিল। দূরে আরো উঁচু উঁচু পাহাড় এবং মেঘ সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আর এখান থেকে কাঠমান্ডু শহরে একটা ক্লিন ভিউ দেখা যায়, প্লাস তাদের যে ধরারাটা আছে সেই ধরারা এখান থেকে দেখা যায়। সেই মন্দির থেকে বের হয়ে আমরা আরেকটা মন্দিরের দিকে যাই। এই মন্দিরের গেটে দেখলাম খুব সুন্দর করে এলাকার লোকজন একসাথে বসে বাদ্যযন্ত্র বাজাচ্ছে, গান বাজনা করছে। মন্দিরের ভেতরে ঢুকতেই একটা জিনিস আমার নজরে পড়ে, এটা হচ্ছে বলি দেওয়া বিভিন্ন পশুর শিং। এখানে অনেকগুলো হচ্ছে মহিষের শিং দেখতে পারবেন, সবগুলো ঝুলানো। এগুলো মূলত মন্দিরে যখন পূজা করা হয় তখন তাদেরকে বলি দেওয়া হয়, এবং বলি দেওয়ার পরে সেই মহিষের শিংগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রাখা হয়। এখান থেকেও কাঠমান্ডু সিটি খুব ভালো একটা ভিউ দেখা যাচ্ছিল এবং সূর্যাস্তের পরবর্তী অবস্থা দেখতে পাচ্ছিলাম। কৃতিপুরের হাইস্ট টেম্পলে ওঠার আগে আপনি এখানে একটা টেম্পল পাবেন। এই টেম্পলটাকে বলা হয় বাঘভৈরব টেম্পল। এখানকার ইন্টারেস্টিং পয়েন্ট হলো রাজা পৃথিবীনারায়ণ শাহ কাঠমান্ডু, ললিতপুর, ভক্তপুর সবগুলোকে একসাথে ইউনাইটেড করার জন্য যে অস্ত্রগুলো ব্যবহার করেছিলেন, সেই অস্ত্রগুলো এখানে একেবারে উপরে সাজানো দেখতে পারবেন।
বাঘভৈরব টেম্পেলের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটার অস্ত্রগুলো। আপনি যদি একটু ভালোভাবে এর চূড়ার দিকে তাকান তাহলে দেখবেন যুদ্ধের সময় তাদের ব্যবহৃত যে অস্ত্রগুলো রয়েছিল সেই অস্ত্রগুলো এখানে সুন্দরভাবে ঝুলানো আছে। সন্ধ্যা হয়ে গেছে, আমরা বের হয়ে যাই কৃতিপুর থেকে। এবারে একেবারে আমাদের ডেস্টিনেশন, আমাদের হোটেলের দিকে যেতে যেতে দেখছিলাম ছাত্র আন্দোলনের কারণে এখানকার যে স্থানীয় থানা আছে সেই থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, তার সংস্কারের কাজ চলছিল। হোটেলের কাছাকাছি আসি, হোটেলের কাছাকাছি আসার পরে একটা ফিশ মার্কেটে আমরা ঢুকি। খুব বড় বড় এখানে মাছ দেখতে পাচ্ছিলাম যেগুলো এখানকার লোকাল হোটেলগুলোতে চলে যাবে। আমি দেখে আসলে লোভ সামলাতে পারছিলাম না, সাইজটা দেখেন এক একটার। ভিডিওর একেবারে শেষে আমার যে হোটেল অর্থাৎ হোটেল অপসরা বুটিক, যেটাকে আমার এজেন্সি ঘুরিং ফিরিং থেকে দেওয়া হয়েছে, সেই অপসরা বুটিকটা একটু ঘুরে দেখাই। কার্ডটা পাঞ্চ করলাম, সুন্দর করে রেখে দিলাম, ইলেকট্রিসিটির লাইন চলে আসলো। এই হচ্ছে আমার রুমের একটা ভিউ। চাইলে এখানে 4 থেকে 5 জন থাকতে পারবে, বাট আনফর্চুনেটলি আমি এখানে পুরোটাতে একাই ছিলাম। আমি আসলে আমার পুরোটা টাইম আমার এজেন্সিকে থ্যাংক ইউ জানাচ্ছিলাম। তারা আমাকে এই বাজেটের মধ্যে এত সুন্দর রুম আমাকে অ্যাকোমোডেট করেছে, এটা আসলে বলার বাইরে। আসলে তখন আন্দোলন চলছিল, যার কারণে খুব একটা ট্যুরিস্টও ছিল না এবং আমি খুব কম দামে এই হোটেলটা পেয়েছিলাম। হোটেলে ফার্নিচার সিস্টেম ছিল, চা বা কফি বানিয়ে খাওয়ার জন্য যথেষ্ট এখানে অ্যামিনিটিস ছিল এবং ওয়াশরুমের ফ্যাসিলিটিও তাদের বেশ ভালো ছিল। আমি পার্সোনালি ওয়াল পেন্টিংস খুব পছন্দ করি। এই হোটেলে খুব ভালো কিছু ওয়াল পেন্টিংস আমি দেখতে পাচ্ছিলাম। ওয়াশরুমে গিজার সিস্টেম ছিল এবং হেয়ার ড্রায়ার ছিল, তাই এই ঠান্ডার মধ্যে আমার খুব একটা প্রবলেম হয়নি। ইনফ্যাক্ট এটার সাথে অ্যাডিশনালি বুফে ব্রেকফাস্টও ছিল, যেটা আমি আপনাদেরকে আগামীকাল সকালেই দেখাবো। থ্যাংক ইউ এত ধৈর্য নিয়ে আমার এই লম্বা পর্বটা দেখার জন্য। এটা ছিল আমার বলা যায় নেপালের শেষ দিনের আগের দিন, অর্থাৎ আমার ঘোরাঘুরি এখানেই শেষ। আগামীকাল আমরা ফ্লাইটে উঠে যাব। সো সেই পর্বটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা পেজটা ফলো দিয়ে সাথে থাকতে পারেন। থ্যাংক ইউ সবাইকে।